এবারে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে। আমার বলার ক্রমটির দিক দিয়ে আমি মোটামুটি ভালো জায়গায় আছি, মানে হংস মধ্যে বকযথা। তো একটা গল্প, আপনাদের চেনা গল্প দিয়ে শুরু করি। একটা নৌকো তীরে এসে ভিড়ছে, তো যখন প্রায় তীরের কাছাকাছি তখন নৌকো খুব টলমল করতে আরম্ভ করলো। লোড বেশি হয়ে গেছে, তো মাঝি বললে যে কোনো একজনকে মানে ঝাঁপ দিতে হবে, লোড কমাতে হবে, নাহলে সবাই ডুবে যাবে। এইসব ক্ষেত্রে কে বা আগে প্রাণ করিবেক দান কেউ বলে না কোনোদিন। হঠাৎ দেখা গেল একজন জলে ঝাঁপিয়ে পড়েছে, নৌকো বেঁচে গেল, তীরে এসে ভিড়ল। সেই ব্যক্তি যে জলে ঝাঁপ দিয়েছিল সেও মানে এক বুক পেট জল খেয়ে কোনো রকমে সাঁতরে এসে তীরে উঠল। এবার পাড়েও যারা ছিলেন তারাও সকলে মিলে, নৌকোর লোক সবাই মিলে তাকে অভিনন্দন জানাতে এগিয়ে গেছে। তো সে পাড়ে উঠে প্রথম বলল, আমাকে ঠেলে দিয়েছিল কে? তো এই অনুষ্ঠানের যখন আরম্ভ হয়, আয়োজন হয়, উৎপলদাকে আমি বলেছিলাম যে ওই প্রসূন চ্যাটার্জিকে একবার আমাকে ফোন করতে বলবেন। তো প্রসূনকে আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই তোমার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, আমি দুটো আবৃত্তি করতে বলো করে দেব, কিন্তু এই রকম একটা বক্তৃতা দেওয়া তো ভয়ঙ্কর কঠিন ব্যাপার। তো যাই হোক, এসে যখন পড়েছি তখন তো কিছু বলতেই হবে। তো প্রথমেই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাবো ওষ্ঠকোণ তথা ওষ্ঠকোণের এই তিনজনকে, যে এই ধারা, আমি এরপর থেকে এটাকে ঘরানা বলবো, এর ধারাটাকে বা এই ঘরানাটাকে নিয়ে এরকম একটা আয়োজন করার জন্য। কারণ আমরা উচ্চারণ প্রতিষ্ঠা করেছিলাম, আমি সোমনাথদা রামদা মিলে, এবং সঙ্গে আরও কেউ কেউ ছিলেন 1992 সালে। আমরা এই 26 বছরে কোনো কিছু এরকম তো করে উঠতে পারিনি। প্রথমেই এই জন্য আন্তরিক ধন্যবাদ জানানো আমার কর্তব্য বলে আমি মনে করি, কারণ এই ধারাটা প্রচার বিমুখ। এই ধারার যিনি জনক তিনি যেমন প্রচার বিমুখ, আর যারা আসেন আমার মনে হয় তারাও প্রচার বিমুখ। তার কারণ একটা স্বভাব লাজুকতা হতে পারে, কিন্তু দ্বিতীয় কারণ আমার মনে হয় অনেক বেশি সত্য, যে আপনি যখন কোনো বিষয়ের গভীরে পৌঁছবেন তখন কে আপনাকে পাত্তা দিল বা কে অনুমোদন করলো সেটা তখন আর মাথায় আসে না, তখন প্রচার লোভ ছোট হয়ে যায়। আজকে এই অনুষ্ঠানের শিরোনাম সৃষ্টিশীল আবৃত্তি চর্চার বিশিষ্ট ধারা। লক্ষ্য করবেন, সৃষ্টিশীল এবং বিশিষ্ট ধারা। আমি এইগুলো নিয়ে দু একটা কথাবার্তা বলবো। তো একটা বৈশিষ্ট্য আমি কিন্তু বলে দিলাম, যে এই ঘরানা একটু লাজুক লাজুক ঘরানা, কেন সেটাও আমি বলতে চেষ্টা করলাম। একটা আবৃত্তি করে দিই বরং। কবি বিনয় মজুমদারের প্রাণী সৃষ্টি। পাঠক পাঠিকাগণ, আমি যা বলতে যাচ্ছি তা পদ্যে বলা কষ্টকর, সুতরাং গদ্যে বলছি। আপনি নিজেই একজন শব্দ দেবতা, দেখেছেন শব্দ দেবতার কি চেহারা। ধরুন আপনার নাম অরিন্দম, দেখেছেন অরিন্দম শব্দের কি চেহারা। তেমনি বহুকাল আগে আমি মুংরি শব্দটি জন্ম দিয়েছিলাম, শব্দটি ছাপাও হয়েছিল। বুঝতেই পাচ্ছেন, মুংরি নামে আমি একটি নতুন দেবতা সৃষ্টি করেছিলাম, কারণ শব্দটি আগে কোথাও ছিল না। আপনারা মানুষ, আপনারাও এরকম দেবতা বা দেবী সৃষ্টি করতে পারেন। একটা কাগজে লিখুন, ngা ngু ngা, আকাশের দিকে তাকান, দেখুন একজন নতুন দেবতাকে দেখা যাচ্ছে। আপনারা মানুষ। এবার উঁর বদলে ইয় দিয়ে একটি শব্দ লিখুন তো, ইয়া ইয়, আকাশের দিকে তাকান,
দেখুন একটি পাখি বসে আছে, পেটের উপরে লেখা নতুন, অর্থাৎ পাখিটি নতুন রকমের। আমি তো এই মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো বলতে পারতাম, বা এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার বলতে পারতাম। এরকম অজস্র কবিতা আছে। আমি কেন প্রাণী সৃষ্টি বেছে নিলাম? আমাকে এই ঘরানা শিখিয়েছে, এই বৈশিষ্ট্য, এই ঘরানার দ্বিতীয় বৈশিষ্ট্য। আমাকে আবৃত্তির জন্য কবিতা খুঁজতে যেতে হয় না, আবৃত্তি চর্চা, আবৃত্তিযোগ্য কবিতার বই কিনতে যেতে হয় না। কারণ আপনার কাছে যেটা আবৃত্তিযোগ্য আমার কাছে আবৃত্তিযোগ্য নাও মনে হতে পারে, আবার উল্টোটা। এই ঘরানায় চর্চার মধ্যে এত কবিতা এবং অন্যান্য কিছু পড়তে হয়, যেটা সোমনাথদা বলছিলেন যে আপনাকে কবিতা নির্বাচনের জন্য এর কাছে ওর কাছে যেতে হয় না, আপনি নিজেই আপনার কবিতা নির্বাচন করে নিতে পারবেন। এখন আবৃত্তি ধরুন অনেক স্কুল, প্রচুর লোক আবৃত্তি শিখছেন, অনেকে শেখাচ্ছেন। তাহলে এই ধারাটা বিশিষ্ট কেন? আমি অন্য ধারার সব জায়গাকার কথা তো জানি না, আমি অনেক অনুষ্ঠানে ব্যক্তিগতকরণে হাজির থাকতেও পারি না, কিন্তু দু একটি কথা আপনাদের বলি। যেমন ধরুন আমি একজনকে জানি, তার প্রায় শখানেক ছাত্রছাত্রী, কিন্তু তার স্বরবর্ণের উচ্চারণটাই হয় না। একজনকে জানি, ভয়ঙ্কর কথা, এটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারবো বলে আমার ভালো লাগছে। আমি ছোটদের শেখাই না, আমি দু একজন ছাত্রছাত্রী আমার। তো একটি ছোট মেয়েকে শেখানোর আবদার এলো, আমি না করার চেষ্টা করলাম। যাই হোক, অনেক দূর থেকে তারা এলেন, বাবা মা মেয়েটিকে সঙ্গে নিয়ে। মেয়েটি বসলো যেন একটা কাঠের মূর্তি, সে একদম শক্ত হয়ে বসে আছে। এমনিতে আমার বাচ্চাদের সঙ্গে তাড়াতাড়ি ভাব হয়ে যায়, তার সঙ্গে কিছুতেই কোনো কথা বলেই তার সঙ্গে আমি ভাবটাপ করতে পারছি না। তো শেষমেশ বললাম, তুমি একটা আবৃত্তি শোনাও তো। তো সে একটা সেই বড়দের একটা শক্ত কবিতা আবৃত্তি করে শোনালো। তারপর বললাম আরেকটা অন্যরকম কিছু হালকা জাতীয়, সে আরেকটা ওরকম শক্ত করে বলল। তো আমি বললাম, উনি যার কাছে শেখেন সে তো মানে আমার মনে হয় দিল্লি যাওয়ার কথা, কলকাতা থেকে চলে গেছে ডায়মন্ড হারবার। এই কথাটা আমি শিখেছি কার থেকে বলবো, এটা পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে শিখেছি। তো এরকমভাবে তো হবে না, আমি তো বুঝতেই পারলাম না ওর মধ্যে কিছু মানে প্রতিভা বা সেরকম কিছু আছে কিনা যে আমি ওকে শেখাবো। তো আপনি যদি শেখাতে চান একান্তই, তাহলে কিন্তু যার কাছে শিখছে তার কাছ থেকে ছাড়াতে হবে, আমার কাছে দিতে হবে, অথবা আমার কাছে শেখাবেন না, তার কাছেই শেখান। না স্যার আমরা তো আপনার কাছেই শেখাতে চাই, তাহলে ওর কাছে, তার কাছে ছাড়াতে হবে। না তাহলে বিপদ হবে। বিপদ? আবৃত্তি তো আমি যার কাছে খুশি শেখাতে পারি। না তাহলে আমার মেয়ের জীবন নরক হয়ে যাবে, আমার মেয়ে কোনো জায়গায় আর চান্স পাবে না, কোনো মানে আমি সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়বে আমার মেয়ে। জানেন তো এরকম আবৃত্তির মধ্যে মাফিয়া আছে, আমি প্রথম চমকে গিয়েছিলাম, আবৃত্তি জগতে মাফিয়া। তো এবার ওই বলি যে দিল্লি চলে যাওয়ার কথা, সেটা শ্রুতিনন্দন, আপনারা জানেন পণ্ডিত অজয় চক্রবর্তীর গানের স্কুল 90-এর দশকে, গত শতকের স্থাপিত হয়েছিল। প্রথম যেদিন পরীক্ষা নেওয়া হবে, আমিও একটি বালিকাকে নিয়ে গিয়েছিলাম, আমি যা জানি ওই সারেগামা আর কি। তো অজয়বাবু নিজে বসে পরীক্ষা নিচ্ছেন, প্রিন্সিপাল চন্দননাথ চক্রবর্তী উনি পাশে বসে আছেন, একদম বড়ে গোলাম আলী খাঁ সাহেবের মতনই বসেছেন, কোলের কাছে হারমোনিয়ামটা চেনে নিয়ে। তিনি এক এক করে প্রশ্ন করছেন, যে যা উত্তর দিচ্ছে। তো আমার আগে যে ছেলেটি, সে একটু মানে বয়ঃসন্ধি, তার গলাটা ভেঙেছে। তো তার যখন নানান রকমভাবে অজয়বাবু পরীক্ষা নিচ্ছেন, সে বিকট একটা গলা বেরোচ্ছে। তো অজয়বাবু বললেন, এ তো সাত সুর বেরোচ্ছে, এ কার কাছে শেখে? তখন বলা হলো যে ছেলেটির নাম, সে আবার আমার আত্মীয়, সে চমৎকার হারমোনিয়াম বাজাতো। আমি তাকে বলেছিলাম তার বাবাকে যে ওকে একটু গান শেখান না, দুর্দান্ত হবে। সে যে শিক্ষার জায়গাটা এরকম ব্যবসার জায়গা করে ফেলেছে তো আমি জানি না। তখন উনি অজয়বাবু এই কথাটা বলেছিলেন যে আমি একে কিন্তু এখন শেখাতে পারবো না, এখন একে বিধান শেখাবে। মানে অজয়বাবুর প্রিয় ছাত্র, বিধান ওকে আগে ডায়মন্ড হারবার থেকে কলকাতায় নিয়ে আসুক, তারপর আমি দিল্লি নিয়ে যাব।
তো এই হচ্ছে মানে আবৃত্তি স্কুল, মানে চারিদিকে কীরকম চর্চা হচ্ছে তার প্রমাণ। ছোটরা আবৃত্তি করছে দেখবেন, ছন্দের কবিতা বলছে ট্যা 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 ট্যা, অথবা বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা, বলি থাম একটু, সারাক্ষণ এই মোনোটনাস একটা। বড়রা আবৃত্তি করছে, মঞ্চে উঠে আগে উইংসের এদিক ওদিক তাকাচ্ছে কখন মিউজিক শুরু হবে। তাহলে আমার আবৃত্তিটা কোথায়? সেইটা এইখানে এসে আমরা পেলাম যে আবৃত্তিটা শিখতে হয়। এখন তো শিখতে হয় না, শ্রুতি নাটক, একটা স্ক্রিপ্ট আর একটা সিনথেসাইজার নিয়ে দুজন তিনজনকে জোগাড় করে বসে পড়লেই শ্রুতি নাটক শোনানো যায়। আরে শ্রুতি নাটকও তো একটা বাচিক মাধ্যম। রেডিওতে যারা দিকপালরা নাটক করে গেছেন, যাদের নাটক শুনে আমাদের কণ্ঠরুদ্ধ হয়ে যেত, অতই সহজ। তো এই ধারায় কি করে আমি এলাম সেটা বেশি বিস্তৃত আমি যাব না, আমিও এরকম খোঁজ নিচ্ছিলাম আর কি। তো আমি 1982 সালে শালকিয়া অভিযাত্রী সংঘের একটা কম্পিটিশানে ফার্স্ট হয়ে চ্যালেঞ্জ শিল্ড পাই, সেটাই আমাকে আবৃত্তি জগতে নিয়ে আসে। অত বড় একটা শিল্ড নিয়ে বাড়ি ফিরছে, সে একবারে আনন্দ। তো সেইখানে আমি প্রদীপ ঘোষ তার একটি কবিতা একদম তার মতন করে নকল করে আফ্রিকা কবিতা আবৃত্তি করেছিলাম। সেই অর্থে প্রদীপদা আমার প্রথম গুরু। তারপর আমি খুঁজছি কোথায় পাওয়া যায় একজন আমার মনের মতন গুরু। নীলাদ্রিদার কাছে গেলাম, ভালো লাগলো না। নীলাদ্রিদাই আমাকে বললেন, তোমার তাহলে উৎপলের কাছে যাও। কে উৎপল? উৎপল কুণ্ডু, আমি তো চিনি না। 84, 85, 86 সালে রবীন্দ্র সদনে তাঁর আবৃত্তি শুনলাম। আমি যেন চোখের সামনে সব দেখতে পেলাম, শুধু ছবিগুলো নয়, আমার যে অনুভূতিগুলো। ধরুন উৎপলদা বালক আবৃত্তি করছেন, জল বেরিয়ে চলেছে কলকল করে, আমি যেন দেখতে পাচ্ছি জলটা বেরিয়ে যাচ্ছে, আর তার মধ্যে কাগজের নৌকো একটা ভাসানো হয়েছে। একটা ছোট ছেলের যে মনের যে ভাব, সেটা যেন মানে আবৃত্তির মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছি, ফিরে পাচ্ছি। বা গান ভঙ্গ করছেন, গাহিছে কাশীনাথ নবীন যুবা, বরজলাল যে গান গাইছে তার দিন এখন গিয়াছে। কিন্তু যে রাজা, সে তো বরজলালের ভক্ত, কিন্তু বরজলালকে বারবার বাধা দেওয়া হচ্ছে। সেই যে দ্বন্দ্ব তাঁর আবৃত্তির মধ্য দিয়ে, সেই যাতনা যেটা হয়, যেটাকে জেনারেশন গ্যাপ বলা হয়, আসলে তো তা তো নয়। যারা আগেকার শিল্পী তারা কি সবাই মানে কিছুই জানেন না কি? অখিল বন্ধুর গান ইন্দ্রনীলের গান বলে চলছে। তো এইরকম ব্যাপার। তো সেইখানে দাঁড়িয়ে আমি উৎপলদার কাছে শেখার জন্য দরবার করি। আমাকে 6 মাস অপেক্ষা করানো হয়। তারপর উনি দেখতে চাইছিলেন আর কি যে আমার শেখার সত্যি ইচ্ছে আছে কিনা। তারপর আমি যাই। তো এই যে কথা, সৃষ্টিশীল আবৃত্তি চর্চার বিশিষ্ট ধারা, বৈশিষ্ট্য আমি অলরেডি দুটো বলে দিয়েছি। সৃষ্টিশীলতা নিয়ে কথা বলতে গেলে সোমনাথ দা আগে কিছু বলেছেন। সৃষ্টিশীল কেন? যে আবৃত্তি একটা আলাদা আর্ট, একটা আলাদা শিল্প। কবির কথা বলা আমার কাজ নয়, এটাও আমরা এই ঘরানায় এসে শিখেছি। এখন তাহলে আর্ট সম্বন্ধে বা শিল্প সম্বন্ধে একটু পড়াশুনো করে নিতে হয়। আমি একটু রবিবাবু, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে রবিবাবু বলে ডাকি। বেশ আমার কাছের মানুষ মনে হয়। বিলায়েত খানের যখন মারা যান, তখন দেশ পত্রিকায় জয় গোস্বামী একটা লেখা লিখেছিলেন, তাতে প্রথম লাইনটা ছিল, বিলায়েত খান আমার আত্মীয়। পরে ব্যাখ্যা করেছিলেন যে আত্মীয় কি শুধু আত্মীয়তা থাকলেই হয়? বিলায়েতের কত অনুষ্ঠান শুনেছি, আমার আত্মীয় তো হয়েই গেছেন উনি। তো রবীন্দ্রনাথ ঠাকুর, রবিবাবু কি বলছেন শুধু, আর্টের সাধনা কি? আর্টের একটা বাইরের দিক আছে, টেকনিক, তার কথা বলতে পারি না, কিন্তু ভিতরের কথা জানি। সেখানে জায়গা পেতে চাও যদি, তাহলে সমস্ত চিত্ত দিয়ে দেখো দেখো দেখো। বিশ্বের প্রকাশকে মন দিয়ে গ্রহণ করাই আর্টিস্টের সাধনা। এই হলো বর্ষণ। তারপরে তোমার যদি আধার থাকে তো ভরে উঠবে। এই হলো আগুন, প্রদীপ বের করতে পারো যদি, তো শিখা জ্বলবার জন্য ভাবনা থাকবে না। তার মানে আধার চাই একটা, শুধু শিখলেই হবে না, একটা আধার চাই। আমাকে শেখাবেন যিনি, তিনি যাতে নিজেও আনন্দ পান, সেই রকম একটা আধার থাকলে যিনি শেখাচ্ছেন তার পক্ষে আরও আনন্দদায়ক হয় ব্যাপারটা। বা ধরুন একজন বিদেশি লেখক, তিনি লিখেছেন জেনেট উইন্টারসন,
তিনি বলছেন, যখন বই পড়ি, গান শুনি, ছবি আঁকি বা নানান রকম শিল্প করি, প্রথম যেটা করি আমরা সেটা হলো বাইরে থেকে দৃষ্টিকে ভেতরে নিয়ে আসা। কি সাংঘাতিক কথা ভাবুন, বাইরে থেকে দৃষ্টিকে ভেতরে নিয়ে আসা। তখন সেই ভেতরের খেলা শুরু হয়। এটা কিন্তু ওই জব্বর ঘুমিয়ে ওঠা বা ছুটি কাটিয়ে আসার পর যে ফ্রেশনেস, বেশ তাজা ভাব থাকে, সেরকম নয়। এটা সম্পূর্ণ একটা নতুন ভোল্টেজে চার্জ হওয়া। কারণ শিল্প সৃষ্টি হয় ওই চার্জ হওয়া থেকে, ভালোবাসা থেকে, কল্পনা থেকে। তাহলে শিল্প সৃষ্টির ব্যাপারটা খুব মানে কঠিন কিছু নয়, একটু বেশ ভালো লাগা ব্যাপারই মনে হচ্ছে। এখন এখানে যে আমাদের এই ঘরানায় যা শেখানো হয়, কোনোদিন উৎপলদা আমাকে দেখিয়ে দেননি। এই যে প্রাণী সৃষ্টির আবৃত্তি করলাম, উৎপলদা কোনোদিন বলে দেননি যে এইভাবে আবৃত্তি করতে হবে, খুঁজেও দেননি। এখানে যেটা শেখানো হয়, ওই নানান রকম অস্ত্র দিয়ে সজ্জিত করে দেওয়া হয়। নানান রকম, মানে পাশুপথ থেকে আরম্ভ করে তারপর ব্রহ্মাস্ত্র, নানান রকম। উনি বলে দেন যে এই অস্ত্রটার এইটা গুণ, এই অস্ত্রটা এরকমভাবে প্রয়োগ করলে এইখানে এই রকম হবে, কিন্তু যুদ্ধটা ভাই তোমার। কখন কোন তুন থেকে কোন বানটা নিয়ে তুমি ছাড়বে, যুদ্ধটা তোমার। হবেই তো। শিল্প তো যে যার ব্যক্তি মানুষের শিল্প। আমার শিল্পে যদি আমি আমার কথা না বলি, কার কথা বলবো? যোগস্বামী লিখছেন, আমার সব কবিতাই আত্মজীবনীর অংশ। আমারও তো আবৃত্তি আমার আত্মজীবনেরই তো অংশ। আর শিল্পীদের একটা সুবিধা আছে জানেন তো, জীবনে যা কিছু পেল না, যা কিছু দুঃখ কষ্ট, সব শিল্পের মধ্যে দিয়ে বলে দেওয়া যায়। আর সেটা যখন যারা ভোক্তা বা যারা শ্রোতা তাদের সঙ্গে মিলে যায়, তখন ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায়, তখন একটা রেজোন্যান্স হয়, তখনই আসল শিল্পের কথা। তো শিল্পের প্রথম কথা, এই শেখার প্রথম কথা তো বলা হয়েছে স্বর শিক্ষা। অজয় চক্রবর্তী, এখন প্রচুর ইউটিউবে ভিডিও পাওয়া যায়, আপনারা দেখবেন যে সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে প্রথম উনি বলছেন যে স্বর শিক্ষা করতে হবে। স্বর শিক্ষা কেন করতে হবে সোমনাথদা বলেছেন, কিন্তু আমাদের কারোর মধ্যে এমন মনে আছে যে আমার স্বরটা তো দারুণ। আমরা যখন কম্পিটিশন করতাম, দক্ষিণেশ্বর থেকে একটি ছেলে আসতো, তার নাম শ্রী মাধব সেন। আমি হয়তো বসে আছি চেয়ারে, পেছন থেকে, কি সৌমিত্র ভালো আছো? আমরা বলতাম 5 কেজি গলায় এসে গেল। তো সে ওইটুকু নিয়েই সন্তুষ্ট ছিল যে তার গলাটি খুব সুন্দর। কিন্তু শুধু গলা সুন্দর হলে তো হয় না, আসল যেটা মানুষকে টানে সেটা হচ্ছে বলা। প্রদীপ ঘোষের আবৃত্তি শুনুন, আফ্রিকার বুকে একটি সকাল শুনুন, তারপরে কামাল পাশা শুনুন, তারপরে ছিন্নপত্র শুনুন, তারপরে প্রশান্তি শুনুন। কামাল পাশাতে ওইখানে স্বর উঠছে, তারপরে সত্যি কিন্তু ভাই, মানে কাঁপিয়ে দেয় যেন। আবার ছিন্নপত্র শুনুন। এই যে এত মানে শ্রুতি নাটকে যারা মিউজিক ব্যবহার করে বা আবৃত্তিতে, ছিন্নপত্র শুনে দেখবেন তো যে আবহ কি হতে পারে, কোথায় পৌঁছে দিতে পারে একটা প্রোডাকশনকে। ছিন্নপত্র, আমি এরকম বলি, আমাকে যদি কেউ একটা নির্জন দ্বীপে নির্বাসন দেয়, আমাকে আর কিচ্ছু দরকার নেই, ওই ছিন্নপত্রটি দরকার। প্রদীপদার এই অ্যালবামটি আমি যেন শুনতে পাই। আর তারপরে প্রশান্তি বলে একটা ক্যাসেট আছে, এটাও উৎপলদার কাছে আমি পেয়েছিলাম। এটা মানে 27 মিনিটের সম্ভবত ক্যাসেটটা। এটা কোনোদিন আমি 27 মিনিট শুনে উঠতে পারিনি। 20-22 মিনিটের পরেই ঘুম এসে গেছে। তার মানে আমার স্বরের এই ক্ষমতাটা আছে, একটা মানুষকে শান্তি দিতে পারে, ঘুম পাড়িয়ে দিতে পারে। আপনি ভাবুন তো, একজন যন্ত্রণাকাতর রোগী, তার সামনে যদি আমি এরকম আবৃত্তি করে তাকে কিছুক্ষণের জন্যেও আমি একটু নিষ্কৃতি দিতে পারি, সেটা খুব কম বড় কাজ। মিউজিক থেরাপি নিয়ে অনেক কাজ হচ্ছে আজকাল বিশ্বে। মিউজিক শুনে গরু বেশি দুধ দিচ্ছে, তবে সোনা বেরোচ্ছে কিনা আমি জানি না। তো শুধু স্বর নয়, স্বরের সঙ্গে ওই যে বললেন সোমনাথদা, উচ্চারণ, বাচন ভঙ্গি। ধরুন ওই তামাকু সেবনের অপকারিতা নিশ্চয়ই আপনাদের সবাই শোনা আছে। মানে কি ইউনিক একটা ব্যাপার দেখুন, যখন বলা হচ্ছে যে ওই শালি যখন বলল পেন্টুল বাবুকে যে জামাইবাবু এরম করে উচ্চারণ করছেন, আর তার মনে পড়ে যাচ্ছে যে রজনীগন্ধার গন্ধ, ভাজা মাছ, আনারসের চাটনি, মানে প্রত্যেকটা মানে বাক্যবদ্ধ তিনি উচ্চারণ করছেন একই স্কেলে, কিন্তু তাহলে আমাদের আকর্ষণ করছে কোত্থেকে?
তা ওনার বাচন ভঙ্গিতে এবং উচ্চারণের ভঙ্গিতে। এক একটা মানুষের বাচনভঙ্গি আলাদা আলাদা, এবং সেটা এমনভাবে আঘাত করছে একটা নিপীড়িত বিবাহিত পুরুষের ভেতরে যে যন্ত্রণা, একদম এক একটা শব্দে এক একটা করে আমাদের ধাক্কা মারছে। বা ধরুন শম্ভুবাবু সেই মানে কথাটা শম্ভু মিত্র মশাই বলেছিলেন যে বাসের কন্ডাক্টরদের কাছ থেকেও যখন টিকিট চাইবেন খুব ভালোভাবে চাইবেন, ভালোভাবে কথা বলা অভ্যেস করুন। আমরা তো বলতে পারি না, কিন্তু একদিন আমার ইচ্ছে হলো এইটা আমি একটু বেশ পরখ করে দেখব। আমার তখন ডালহৌসিতে অফিস, আমি যাব রবীন্দ্র সদন, মিনি বাসে উঠেছি, একদম পেছনের সিটে, জানলার ধারে যিনি বসে আছেন তার পাশেই আমি জায়গা পেয়েছি। কন্ডাক্টর এসছেন, আমি একদম দারুণ আগে থেকে তো ভেবে রেখেছি একটা রবীন্দ্র সদন, তিনি টিকিট দিয়েছেন। এবার জানলার ধারে যিনি বসে আছেন তিনিও বলছেন একটা রবীন্দ্র সদন। তো তাকে কন্ডাক্টর, হতেই পারে তিনিও রবীন্দ্র সদনে নামবেন, কন্ডাক্টর তাকে টিকিট এবং পয়সা ফেরত দেওয়ার পর না না এ কত দিলেন আপনি, কারণ আপনি তো রবীন্দ্র সদন, না না আমি তো হাজরা যাব। আমি তখন ভেতরে ভেতরে আকুলি বিকুলি করে উঠছি যে সত্যিই তো কি ক্ষমতা ভাবুন। মানে ঠিক ঠিক যদি আমরা কথা বলতো, আমি তো দেখেছি ট্রেনে, আমি মফস্বল শহরে থাকি, ট্রেনে নামবার সময় যদি আমি বলি সামনের ভদ্রলোক বা ভদ্রমহিলাকে আপনি কি নামবেন, সঙ্গে সঙ্গে পেছন ফিরে ঘুরে তাকান, আপনি নামবেন বললে এই কাজটা হবে না। সুতরাং উচ্চারণ, বাচনভঙ্গি, স্বরের প্রয়োগ, এগুলো যদি ঠিক ঠিক আমরা করতে পারি, আমাদের সাধারণ জীবনেও পারি না, শুভবাবুরা পারতেন বলেই তো তাঁরা কিংবদন্তি। তাহলে দুটো বৈশিষ্ট্য আরও বলা হয়ে গেল। একটা হচ্ছে নিজের স্বরের সঙ্গে বন্ধুত্ব। আমার স্বরের কত রকম কালার, কত রকম তার সৃষ্টি ক্ষমতা, সেটা জানছি এই ঘরানায় এসে। আর একটা হচ্ছে যে শিল্প প্রসঙ্গ জানার চেষ্টা, বা শিল্প প্রসঙ্গ জানছি, পড়ছি। উৎপলদার কাছ থেকেই কত বই পড়ে পেয়েছি আর্টের ওপর, তারপর নিজের অনুসন্ধিৎসা বেড়েছে, আরও 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 বই কিনেছি, আরও 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 শুনেছি। ধরুন উৎপলদার কাজ কেমন আমি বলছি আপনাদের। উচ্চারণ গীতবিতান থেকে আবৃত্তির অনুষ্ঠান করবে। আমরা একটা অনুষ্ঠান করেছিলাম গীতবিতান থেকে পোস্ট মডার্ন। তো সেখানে গীতবিতান থেকে 54টি গানের আবৃত্তি হয়েছিল। রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন যে আমার প্রত্যেকটি গান এক একটি উৎকৃষ্ট কবিতা, তো তা যদি হয় তাহলে আমি তো কবিতা আবৃত্তি করতে পারি। তা আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং পরে সেটি একটি অ্যালবাম হিসেবে বেরিয়েছিল। তাতে দেখা গেছে অন্তত 7-8টি গান আবৃত্তি, গানের আবৃত্তি আপনাকে গান ফেলে শুনতে হবে, অন্তত এটা আমার মনে হয়েছে, নিজের বলে বলছি না। তো আমরা গেছি উৎপলদাকে শোনাতে। আমার ভাগে পড়েছে অমল ধবল পালে লেগেছে, ভাগে পড়েছে মানে আমি নিজেই বেছেছি। তো অমল ধবল পালে লেগেছে, ছমাত্রার মাত্রাবৃত্ত, কিন্তু পাল এতে কি সুন্দর পালে হাওয়া লাগছে। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই গো এমন তরণী বাবা। একদম পরিষ্কার শরতের বর্ণনা, বৃষ্টি কেটে গেছে, দুর্গা ঠাকুর আসবে, চারিদিকে আনন্দ, আকাশে পেঁজা পেঁজা সাদা মেঘ, নীল আকাশ, কাশফুল। বলার পর যখন বাড়ি আসছি উৎপলদা বললেন, সৌমিত্র একটু এটা একটু অন্যভাবে ভাবো না, অন্যভাবে ভাবো। আমি গোটা রাস্তা ভেবে কিছু কুলকিনারা পেলাম না, বাড়িতে এসে খেতে বসেছি, তখনও কিছু আসছে না। যত কিছু ভেবে পাচ্ছি না তত আমার মনের মধ্যে একটা ছটফটানি বাড়ছে যে কেন তাহলে বললেন, নিশ্চয়ই কিছু আছে এর মধ্যে। কিন্তু এর পরিষ্কার গীতবিতানে প্রকৃতি পর্বে আছে, শরতের গান সবাই জানেন। আসলে রবীন্দ্রনাথ না পূজা, প্রকৃতি, প্রেম সব একদম ওলট পালট করে দিয়েছেন। দৈত্য ছিলেন তো একটা। তো রাত্রে আমার ছাদে পায়চারি করা হবে, আমার এক চিলতে ছাদ আছে আর চারদিকে খুব গাছ আছে আমাদের ওই বাড়ির গলিটায়, একটু বেশ নির্জন। ছাদে পায়চারি করতে করতে হঠাৎ আমার মনে হলো, আরে মাথার উপর দিয়ে একটা শামুক খোল, একা ডেকে চলে গেল। তখনই যেন আমার মাথায় স্ট্রাইক করলো, আরে এ তো মৃত্যুর কথা। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই ওগো এমন তরণী বাবা। কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া। এরকম ভাবে চলতে পারে। তো দেখুন, এই হচ্ছে এই ঘরানার বৈশিষ্ট্য। চোখে জল চলে আসে না যে কিভাবে একটা
ছাত্রকে উদ্বুদ্ধ করে দিতে পারেন একজন শিক্ষক। শিক্ষকের তো এটাই কাজ। ছাত্রকে ফার্স্ট সেকেন্ড করা শিক্ষকের কাজ বলে আমি মনে করি না। একজন একটি বিষয়ের ওপর সেই ছাত্র বা ছাত্রীকে যদি উদ্বুদ্ধ করে দেওয়া যায়, সেটাই শিক্ষকের কাজ। আমরা এরকম একজন শিক্ষককে পেয়েছি। তাহলে শিক্ষকের কাজ আমরা জানলাম। এবার মোটামুটি পরের পর্বে চলে এসেছি। বৈশিষ্ট্য, ওই যে বলা হলো দেখা, শোনা, পড়া, খোঁজা, উপভোগ করা। দেখতে হবে, সব দেখতে হবে। কি কি দেখব? ধরুন গাছ থেকে পাতা পড়ছে, পাতার নানান রকম পড়ার কায়দা আছে। কখনো পাতা এরকম 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 পড়ছে, কখনো পাতাটা একটু দুমড়ে গেছে, গুটিয়ে গেছে, সে এরকমভাবে পড়ছে। ছোটোবেলায় স্কুলে আমরা প্যারাশুট ছাড়তাম, মানে একটা বাসের টিকিটকে মাথাটা ছিঁড়ে নিয়ে তলাটা একটু মুড়ে দিলে 3 তলায় উঠে যেতাম। 3 তলা থেকে ছেড়ে দিলে সে বেশ বানমান করে ঘুরতে ঘুরতে পড়তো। তো পাতা কখনো কখনো ওরকমও পড়ে। তাহলে আমি কবিতায় সেটা আবৃত্তিতে লাগিয়ে দিতে পারলাম। গাছের থেকে পাতা ঘুরে পড়ছে এই জিজ্ঞাসায়। জয় গোস্বামীর কবিতার লাগে। গাছের থেকে পাতা ঘুরে পড়ছে এই জিজ্ঞাসায়। আবার সেখানে বটের পাতা ঘুরিয়ে ফেলে চূর্ণী নদীর জলে, ঘুরিয়ে ফেলে। ওই যে ঘূর্ণিটা হলো, এখন এটা কি দিয়ে হলো? র যে একটা এরকম মানে ট্রিলিং করে উচ্চারণ করতে হয়, র। এটা মেয়েরা ভালো পারেন রয়ের উচ্চারণ, কারণ মেয়েদের জীব একটু পাতলা হয়। ছেলেরা নেশা ভাঙ করে, তাদের একটু মোটা হয়। আজকাল অবশ্য দেখলাম এখন প্রচুর মেয়েরাও নেশা টেশা করছেন। তো যাই হোক, তো এই রয়ের উচ্চারণ যদি আমি একটু ট্রিলিং করে দিতে পারি, তার থেকে এইটা আসতে পারে। যেমন ধরুন আমি লখনৌ কবিতাতে বলেছিলাম যে যেন তবলা লহরার ধ্বনি, তবলা লহরার ধ্বনি। বা যাদের শাস্ত্রীয় সঙ্গীত শোনার অভ্যেস আছে, দেখবেন যারা তবলিয়া, বিশেষ করে ভোকালের ক্ষেত্রে, কণ্ঠসঙ্গীতের ক্ষেত্রে তবলিয়া কিছুক্ষণ বাদেই, মানে একটা মুখরাতে আসলেই ধরার সুযোগ পান। ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রে তবলিয়াকে বসে থাকতে হবে বেশ অনেকক্ষণ, ঢাকা ঢাকা দিয়ে, এই শীতের রাত্রে আর কি। ফলে যখন তবলিয়ার বাজাবার প্রথম সুযোগ আসে, তখন তাকে বেশ কিছুক্ষণ বাজাতে দেওয়া হয়, খানিকটা হাত গরম করার জন্য, খানিকটা নিজের বৈশিষ্ট্য বোঝানোর জন্য। তো তাতে বিভিন্ন, আমাদের বাংলাদেশে মানে পশ্চিমবাংলায় আমরা খুব গর্বিত যে একাধিক কেন, প্রচুর তবলিয়া যারা বিশ্বজুড়ে বন্দিত। আমি নামগুলো আলাদা আলাদাভাবে করছি না, কিন্তু একজনের তবলা আমি শুনে চমকে গেলাম। কারণ বেশিরভাগই যখন তবলা শুরু হয় তখন তবলার কাজ হয়, বাঁয়ার কাজ সেরকম হয় না। তো জাকির হোসেন যখন বাজাতে শুরু করলেন, একই সঙ্গে তবলার ডান দিকটাও বাজছে, বাঁয়াটাও বাজছে, মানে একই সঙ্গে কথা বলছে যেন। তো আমি একটা উৎপল কুমার বসু জলসা বলে একটা কবিতা আবৃত্তি করি, তাতে ছোট 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 নানান ছবিগুলো মিলে একটা পোস্ট মডার্ন কবিতা। 4 লাইন শোনাই। লাটুবাবু এসেছেন, সাঁটুবাবু এসেছেন, কুমারবাবু এই ফাঁকে বিন্ধেশ্বরীজির সঙ্গে দুটো কথা কয়ে নিচ্ছেন। সেই কেসটার কি হলো? লোকে এখনো মনে রেখেছে দেখছি। ছায়ানট ছায়ানট সুরফাক্তা, ইধর কামাল উধর। ওইটা আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ইধর কামাল উধর। মানে এটা কেন লাগিয়েছি, লাগিয়ে কি কাজ হলো? তো শুনে টুনে সকলে বললেন দিব্যি লাগছে কবিতাটা, আবৃত্তিটা শুনতে। তো এরকমভাবে আমরা দেখতে পারি। যেমন ধরুন দেখতে গেছি প্রদর্শনী, একটা ভাস্কর্য, একটা পোড়া কাঠ, একদম পোড়া কাঠ, তার উপর একটা পায়ের শুধু পাতা, সেটা মার্বেল পাথরে তৈরি, সাদা। পোড়া কাঠটা একদম কালো, তারপর একটা পায়ের পাতা সাদা। বেরিয়ে আসছি, আর আবার আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এরম কেন? তাহলে কি পাটা পোড়েনি? কাঠটা তো পুড়ে গেছে। নাকি সাদা কালো দিয়ে শিল্পী কিছু বোঝাতে চাইছেন? আমরা জানি যারা ফটোগ্রাফির চর্চা যারা করেন তারা জানেন যে সাদা কালোই হচ্ছে আসল রং, রঙিন। কিন্তু শিল্পী তো ওটাকে রঙিন পাও করতে পারতেন। তাহলে কি এখানে জীবন এবং মৃত্যু দুটো আলাদা যে বলা হয়, সেটা কি সেটাই বোঝানো হচ্ছে? না জীবনের জয় হচ্ছে মৃত্যুর ওপর? এই হাজার ভাবনা কাছে চলে এলো। তো আমি যখন মৃত্যুর কবিতা আবৃত্তি করব, তখন যদি এরকম কিছু লাগিয়ে দেওয়া যায়, আমি অনেকগুলো মৃত্যুর সিরিজ করেছি, সেখানে নিশ্চয়ই এটা লাগিয়ে দেওয়া গেছে।
সব উদাহরণ দিলে দীর্ঘ হয়ে যাবে। যেমন ধরুন সনাতন দিনদার একটা ছবি দেখছি, একটি নগ্নিকা দূরে একাডেমিতেই দেখেছিলাম। যতবার আমি ফিরে আসতে যাচ্ছি ততবার ছবিটা আমাকে টানছে। দূর থেকে দেখলে একটা যৌনতার আকর্ষণ, যখন কাছে যাচ্ছি একটা আধ্যাত্মিকতা। আবার উপরে দেখছি কিছু আম পাতা আঁকা আছে ওর ক্যানভাসটাতেই, ক্যানভাসটা আবার ফাটা ফাটা। এরকম বারবার যাচ্ছি, বারবার আসছি। কখনো মনে হচ্ছে যে এই নারী আমাকে যৌনভাবে টানছে, কখনো মনে হচ্ছে এ তো নারী দেবী মূর্তি। পরে বাড়িতে এসে যখন খোঁজ খবর করলাম, পড়াশুনো করলাম, দেখলাম আধ্যাত্মিকতা ও যৌনতা নিয়ে প্রচুর লেখালেখি আছে, প্রচুর। তো সেইটা আমার আবৃত্তিতে আসতে পারেই তো, আমি যদি এগুলো করি আর কি। শরণাগত নাটক দেখেছিলাম চেনা মুখের, বেশি দিন চলেনি, চলবে না তো ওইসব নাটক চলবে কি করে। একটা রস্ট্রাম করা হয়েছে, বৌদ্ধ সন্ন্যাসীরা এদিক থেকে উঠে রস্ট্রামের ওপর দিয়ে এদিক দিয়ে নামছেন, আর তলায় সেন্টার স্টেজে অভিনয়টা হচ্ছে। সারাক্ষণ হাতে প্রদীপ নিয়ে সন্ন্যাসীরা এদিক থেকে ওদিকে চলে যাচ্ছেন বুদ্ধং শরণং গচ্ছামি বলতে বলতে। আর এখানে কিন্তু নাটকটা অভিনীত হয়ে চলেছে, এবং দুটো স্বরের হারমোনাইজেশন, প্রচণ্ড হারমোনাইজেশন হচ্ছে, একটা শেখার মতন কাজ। সেই নাটকের সমালোচনা লিখেছিলেন দেবাশিস দাশগুপ্ত মশাই দেশ পত্রিকায়, যিনি নিজেও একজন মানে অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, গানের লোক ছিলেন। কথা কইও না, শব্দ করো না, তাঁর লেখা গান। চলে গেছেন আমাদের ছেড়ে অকালে। সেই অর্কেস্ট্রেশনের কাজ বা এই হারমোনাইজেশনের কাজ যদি আমরা করতে পারি, আমরা একটা চেষ্টা করেছিলাম সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রাতে, উৎপলদা, আমি আর সোমনাথদা। সেরকম কিছু হয়ে ওঠেনি, কিন্তু এটা করা যেতে পারে। বেলুড় মঠে তো আমরা যাই, আমি তো বিদ্যামন্দিরে পড়তাম বেলুড়ে, তো আমি ওই সকালের দিকে যাওয়ার অভ্যেস ছিল। সেইটা পরেও সকালবেলা মানে মন্দির খোলার পর যাবেন, একটা অন্যরকম অনুভূতি। মানে মানে ছুটির দিন বা খুব উৎসবের দিন যাবেন না, গিয়ে ওই রামকৃষ্ণ মূর্তির সামনে একটু বসবেন। আমার কিন্তু ওই ভক্তি টক্তি কিছু নেই, মানে ভক্তি ভাবও নেই, আমি ঈশ্বর টিশ্বর মানিও না। আমি না ওই মূর্তির দিকে চেয়ে থাকতে থাকতে দেখি মানে একটা জীবন্ত লোককে দেখতে পাওয়া যাচ্ছে। মুখটা যেন মানে এক একটা অ্যাঙ্গেল থেকে দেখলে এক এক রকম। মূর্তিটি গড়েছিলেন গোপেশ্বর পাল মশাই। কর্মসূত্রে যখন আমি আমার ব্যাংকের বাগবাজার শাখায় পোস্টেড, দেখে এক ভদ্রমহিলার সঙ্গে পরিচয় হলো, তিনি গোপেশ্বর পালের পুত্রবধূ। তো তাকে আমি একদিন আলাদা করে ডেকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এই মূর্তিটা যখন গড়েছিলেন আপনার শ্বশুরমশাই, আপনি কিছু জানেন? উনি বললেন, না আমি তো শ্বশুরমশাইকে দেখিনি, তবে শাশুড়ির কাছে গল্প শুনেছি। কীরকম না, উনি এই মূর্তিটা গড়বার সময় 1.5 থেকে 2 মাস লেগেছিল। উনি প্রত্যেক দিন সকালবেলা উঠে গঙ্গা স্নান করতে যেতেন, করে এসে মূর্তিটা গড়তে বসতেন, এবং তারপরে সারাদিনের কাজ সেরে একবেলা আহার করতেন, নিরামিষ আহার। ভাবুন যে এমনি এমনি ওই মূর্তিটা, আর কোথাও রামকৃষ্ণদেবের মূর্তি ওরকম মানে ক্যাচি, এরকম টানে, এরকম দেখা যায় না। কথা বলছে বলে মনে হয়। তাহলে আমরা এইসবগুলো দেখতে দেখতে আমরা এগুলো শিখতে পারি। হ্যাঁ, তারপর ধরুন শোনা, শুনতে হবে প্রচুর, মানে সব কিছু শুনতে হবে, বিশেষ করে সঙ্গীত। আমাদের এই ঘরানায় সঙ্গীত এবং নাটক থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। সঙ্গীত শুনলে কি হবে, সঙ্গীতের মেলোডি, ধ্বনি, আবৃত্তির ধ্বনি নিয়ে যে কথা বলা হয়, সেই সম্বন্ধে একটু 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 করে আপনাদের মানে আমাদের জ্ঞানচক্ষু খুলে যাবে। শোনার আর একটা কথা বলি, আমাদের উচ্চারণের অনুষ্ঠান শুনতে আসতো আমাদেরই আবৃত্তির জগতের মানে একজন মানুষ, আমাদের বন্ধু নিহারেন্দু অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেছে। নিহারেন্দুর কাছ থেকে একটা চমৎকার কথা শুনেছিলাম, যে উচ্চারণের অনুষ্ঠান যেদিন থাকে সেদিন সকাল থেকে নিহারেন্দু বাড়িতে কোনো কাজ করে না। বাড়িতে বলে দেওয়া আছে আজকে বাজার টাজার কোনো কিছু করবো না, সকাল থেকে চুপচাপ নিজেকে প্রস্তুত করব, সন্ধ্যাবেলায় গিয়ে উচ্চারণের অনুষ্ঠান শুনবো। তো এই হচ্ছে মানে এটাকে স্যালুট করার মতো। একজন যে এইভাবে ভাবতে পারেন যে এই মানে আমি একটা আজকে অনুষ্ঠান শুনতে যাব, তার জন্য নিজেকে প্রস্তুত করছি, এরকম আরও শুনতে হবে। ধরুন পীযূষকান্তি সরকার একসময় আমার ব্রাঞ্চে আসতেন, আমার সঙ্গে একদম বন্ধুত্ব হয়ে গিয়েছিল। একটা লাল বটুয়া ছিল, তার মধ্যে দেখিয়ে বলতেন, শোন তোরা তো উঠতি শিল্পী, তোদের জন্য এই 10,000 টাকা পেয়েছি কালকে একটা অনুষ্ঠানে, 1,000 টাকা এখানে রেখে দিয়েছি তোদের জন্য। তো চলে গেলেন তাড়াতাড়ি আমাদের ছেড়ে। রবীন্দ্রসঙ্গীত শুনে আমরা পাগল হয়ে যেতাম, মানে ভাষা
এরকমভাবে যে দেবব্রত বিশ্বাসের পরে এরকমভাবে যে বলা যায়। তো একটা রবীন্দ্র সদনের অনুষ্ঠান হলো সকালে, সুবিনয় রায় গাইবেন আর পীযূষকান্তি সরকার গাইবেন। পীযূষকান্তি সরকার সুবিনয় রায়কে গুরু বলে মানেন, কিন্তু ওই কুটকুট করে পীযূষদারি স্বভাবটা ছিল একটুখানি পেছনে লাগা লোকের। তো সুবিনয় রায় সম্বন্ধে আমার সামনে, সকলের সামনে বলতেন না, তো আমরা গেছি। সুবিনয় রায় অনেকেই বলেন কীরকম একটা গুনগুন গুনগুন করে গান স্বরলিপি ছাড়া এগোন না। তো সুবিনয় রায় এসছেন, দৃশ্যত অসুস্থ, উনি উঠেই বলেন আমি আজকে একদম শরীর খারাপ, আমি 4-5টির বেশি গান গাইতে পারবো না। উনি 5টি কি 6টি গান গেয়ে প্রায় ধরাধরি করেই ওনাকে নিয়ে যেতে হলো। তারপর পীযূষদা উঠলেন, 1.5 ঘন্টা ফাটিয়ে দিলেন। সুবিনয় রায়ের যে সুরের পরিমণ্ডল করে দিয়ে গিয়েছিলেন তার ধারে কাছে পৌঁছতে পারলেন না। তার মানে দেখুন, আসলে হচ্ছে ওই ধ্বনিটাই সংক্রামিত হয় আমাদের মধ্য দিয়ে। আজও পুজোর প্যান্ডেলে 50, 60, 70-এর দশকের গান বাজে। আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা, বা 1 কাপ চায় আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবে তোমাকে চাই, এই রকম কথা। সেও কিন্তু আস্তে 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 বাজা কমে গেল। কিন্তু কতদিন দেখিনি তোমায়, কি আমি এত যে তোমায় ভালোবেসেছি, বা এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার, মানে পুরনো হবে না। আসলে এগুলো কি, কথা তো আছেই, কিন্তু তার সঙ্গে ধ্বনি। হিন্দি সঙ্গীত জগতে একজন ছিলেন সঙ্গীত পরিচালক অনেক কাল আগে, শ্রীরামচন্দ্র বলে। তিনি বলেছিলেন মিউজিকের প্রথম অক্ষরটা হচ্ছে মেলোডি, এমটাকে বাদ দিন কি পড়ে থাকবে, ইউ সিক, মানে তুমি অসুস্থ। চমৎকার একটি কথা। তো এই মেলোডিটাই টানে আমাদের আবৃত্তিতেও। আবৃত্তিতে আসল উৎপলদা যেটা বলেন ধ্বনিটাই সংক্রামিত হয়। তো এটা হলো। আবার পড়া যা কিছু পড়তে হবে, শিল্পতত্ত্ব তো পড়তেই হবে। তাছাড়া আমি তো মানে খবরের কাগজ, রাজনীতি, সিনেমার পাতা, উত্তর সম্পাদকীয়, প্রতিবেদন, সাক্ষাৎকার সব পড়তে হবে। ছোট্ট একটা আপনাদের সঙ্গে একটু বলি যে রোববার বলে যে পত্রিকাটা বেরোয়, তাতে বাণী বসু, আমার খুব ফেভারিট লেখিকা, তিনি কৃষ্ণ বাসুদেব বলে একটা মহাভারতের উপর একটা উপন্যাস লিখছেন। মানে এত চমৎকারভাবে যে মহাভারতের কথা বলা যায় এবং এখনকার জীবনের সঙ্গে তাল মিলিয়ে কল্পনা করতে, কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে উনি যখন কৃষ্ণের যে এপিসোড আসছে, ধরুন বাল্যকালের যে এপিসোড, তার ভাষা, তার বর্ণনা একরকম, ভাষা পাল্টে যাচ্ছে। তাহলে এই যে ভাষা পাল্টে যাচ্ছে, কবি থেকে কবির ভাষা পাল্টে যাচ্ছে, এক কবি থেকে আর এক কবিতে যখন কবিতা আবৃত্তি করছি, তার ভাষাটাকে আমাকে জেনে নিতে হবে। মনীন্দ্রগুপ্ত আবৃত্তি করতে গেলে অক্ষয় মালবেরি পড়ে নিতেই হবে। আপনি আবৃত্তির শ্রোতা হন বা না হন, এই বইটা কিন্তু পারলে কিনে রেখে দেবেন বাড়িতে। আমার মনে হয় বিশ্বের অন্যতম সেরা একটি বই অক্ষয় মালবেরি। পড়লে জেনে যাবেন যে মনীন্দ্রগুপ্ত কী করে তৈরি হয়েছিলেন। তার থেকেও বড় কথা, সে এক অপূর্ব অভিজ্ঞতা। বইটা এক নিঃশ্বাসে পড়ে আপনাকে শেষ করে ফেলতে হবে। বা জীবনানন্দ দাশ বা অরুণ মিত্র পরপর পড়ে যেতে হবে। উৎপল কুমার বসু শুনলেই সকলেই বলেন ওই তো পুরী সিরিজ আর আবার পুরী সিরিজ। এর বাইরে যে কত কাব্যগ্রন্থ আছে পড়ে নিতে হবে না। আমি যখন উৎপল কুমার বসু আবৃত্তি করতে যাব, তার মানে পড়া, দেখা, শোনা, এবার খুঁজতে হবে। ধরুন আমি যখন অভিসারের 4 অবস্থা করেছিলাম, তাতে পরতে জয় গোস্বামী তো আদতে নাটক দেখে মানে এখন তো নিজেও নাটক করেন, তো নাটকের নানা অনুষঙ্গ আছে। ধরুন এক জায়গায় বলা হচ্ছে কত বেলফুল ফিরি করব পাড়ায় পাড়ায়, কত বেলফুল ফিরি করব পাড়ায় পাড়ায়। রামকুমার চট্টোপাধ্যায়ের গান শুনেছিলাম, এই বেলফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, পুরনো দিনের গান। সঙ্গতে ছিলেন জ্ঞানপ্রকাশ ঘোষ হারমোনিয়ামে, তবলায় রাধাকান্ত নন্দী, সারেঙ্গিতে নির্মল বিশ্বাস। একক অনুষ্ঠান প্রচুর শুনেছি। তা এই বেলফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, ওই পাড়ায় পাড়ায়টা যদি আমি এখানে লাগিয়ে দিতে পারি, কত বেলফুল ফিরি করব পাড়ায় পাড়ায়। বা কমল মিত্রের মতো মেজাজে ড্রেসিং গাউনের দড়ি বাঁধলাম। কমল মিত্রকে তো বোঝাতে হবে, কমল মিত্রের মতো মেজাজে ড্রেসিং গাউনে, ওই মেজাজে শব্দটা দিয়ে কমল মিত্রকে ধরিয়ে দেওয়া গেল, কিন্তু ওই রাশভারী চরিত্র। এরকম আরও ছোট ছোট। প্রদীপদা আবৃত্তি করছেন, লক লক সর্বণ বক্তায় মগ্ন, একদম দেখা যাচ্ছে না বক্তা বসে আছে লকলকে সর্বণের মধ্যে। তার মানে কি, ছন্দের মধ্যে ছন্দের ফাঁক। কবি আলোক সরকার বলছেন ছন্দের প্রধান অর্থই হচ্ছে ছন্দহীনতা। বাবা, ছন্দহীনতা মানে
আসলে ছন্দহীনতা নয়, ছন্দের মধ্যে যে ফাঁক সেটাকে নেওয়া। লক লক সর্বণ বক্তায় মগ্ন। আমি যখন মৃত্যু সিরিজ করছি মনীন্দ্র গুপ্তের একটা কবিতা লাগিয়ে দিলাম যে সরালের মতো কাঠি কাঠি পায়ে অসীমবাবু জলের মধ্যে ভাতের টুকরো পোড়া মাছের টুকরো খুঁজতে লাগলেন, কাঠি কাঠি পায়ে। শুনে অনেকেই আমাকে বলেছেন আপনার এই আবৃত্তিটা শুনে আমার বাবা মায়ের মৃত্যুর কথা মনে পড়ে যায়। তাহলে আবৃত্তির তো সেই ক্ষমতা আছে। বা উৎপলদা যখন আবৃত্তি করেন ত্রেতালি, তাদের দিন না তাদের দিন না ষোলটি হরিণ, যদি দুনি সারাক্ষণ বলে যেতেন তাদের দিন না ওই তালে তালে ষোলটি হরিণ ষোলটি হরিণ, ভালো লাগতো না। উনি তার মধ্যে ফাঁক নিয়েছেন, উনি নিজের সৃষ্টিশীলতা মিশিয়েছেন। কি অপূর্ব সে আবৃত্তি! উৎপলদা আবৃত্তি করছেন খ্রিস্টাব্দ 30,014 সার্থক রায়চৌধুরী। 30,014তে প্রেম কেমন হবে? তো মেটালিক সাউন্ড হবে, তো সব উচ্চারণগুলো শুনবেন উৎপলদার। তোমার খোলা চুলে অ্যান্ড্রয়েড ইত্যাদি ইত্যাদি সব উচ্চারণ আছে, উচ্চারণগুলো ওইভাবেই করা, ডিজিটাল সাউন্ড। আকাশবাণীতে নাটক করতে যেতাম যখন দেখতাম প্রচুর গ্রুন্ডিক স্পুল টেপ রেকর্ডার পড়ে রয়েছে, যারা একসময় বিশ্ব কাঁপাতো। তো স্পুল টেপ রেকর্ডারের ফিতেটা এরকম চওড়া। আমাকে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার বলেছিলেন দেখবেন এই ফিতেই আবার চলে আসবে, কারণ মানুষ মেলোডি শুনতে ভালোবাসে। এখন যে ডিজিটাল মিউজিক তার যদি গ্রাফ আঁকা যায় সেগুলো এরকম তীক্ষ্ণ তীক্ষ্ণ। তো ওই 30,014তে ওইটা, বা অম্বল সম্বরা কাব্য, মেঘনাথবধ কাব্য থেকে অম্বল সম্বরা কাব্যের আবৃত্তি উনি করে দেখিয়ে দিচ্ছেন। একটুখানি মেঘনাথবধ, তারপরে অম্বল, অম্বলে সম্বরাজ হবে। এই যে সম্বরাজ হবে, এই যে বিভিন্ন রকম ছন্দ এবং ছন্দের ফাঁক, আমরা এগুলো বুঝে নিতে পারি। এবার দেখা হলো, পড়া হলো, শোনা হলো, খোঁজা হলো, সব শেষ কাজটা আসল, এটাকে উপভোগ করা। উপভোগ করতে পারছি তো? নিজে উপভোগ করতে না পারলে আমি অন্যকে কি দেব? সুতরাং এইটা অনেকদিন পরে উৎপলদা আমায় বলেছেন। শেখা টেখা শেষ হয়ে গেছে, উচ্চারণে অনেক অনুষ্ঠান করা হয়ে গেছে। হঠাৎ এই বছর 7-8 আগে আমাকে বললেন, সৌমিত্র এবার নিজের আবৃত্তি নিজে উপভোগ করো। কীরকম ব্যাপার? নিজের আবৃত্তি তো উপভোগই করি, মাঝে মাঝে বেশ অহংকারও হয় যে আমি দারুণ ফাটিয়ে দিয়েছি। না, সেটা না, উপভোগ করো। তুমি যদি নিজে স্টেজে বসে তোমার নিজের আবৃত্তি উপভোগ করতে পারো, সেটা অবশ্যম্ভাবীভাবে দর্শকরা উপভোগ করবেন। কি ভালো কথা, এটা কি সাংঘাতিক কথা। পরে আমি এটা দেখেছি, আমার খুব ইচ্ছে করতো জানেন তো, যে সত্যজিৎ রায়ের ছবি বসতে দেখলে যেমন হয় না, মানে আপনি যতই, আমি অন্তত যতই মানে চারিদিকে ডিস্টারবেন্স থাক, আমাকে সব টেনে নিত একবারে। এখনও সত্যজিৎ রায়ের যে কোনো ছবি দেখতে বসলে আমার আবৃত্তি যেন এরকম হয়, যেন প্রত্যেকে আমার আবৃত্তি যখন হবে এরকম করে দেখবে। আমি একবার জেমস বন্ডের ছবি দেখতে গিয়ে এরকম করে দেখেছিলাম, আমার পার্সটা চুরি হয়ে গিয়েছিল। কিন্তু আবৃত্তির জগতে যারা আসবেন তারা সব ভদ্র, তারা বাংলা একাডেমিতে কেউ পার্স চুরি করার জন্য আসবেন না। তো আরও স্পেশাল একটা কথা আছে, সেটা একটু বলি। এটা আমার মনে হয় যে সবই হলো, তারপরে এই যে ধ্বনি হলো, নিজে উপভোগ করা হলো, সবই হলো, তারপরে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে সৃষ্টির চরম মুহূর্তটা না ঠিক ব্যাখ্যা করা যায় না। এটা একটা মানে আমি পণ্ডিত যশরাজের উত্তরপাড়া সঙ্গীত চক্রে 3.5 ঘন্টা আহির ভৈরব গাওয়ার পর আমি যখন গেলাম, খালি পা দুটো একটু ছোঁবো বলে আমাকে বলে, বেটা থোড়া হাওয়া আনে দে। গানের মুখরা কি ছিল জানেন? যে আল্লাহ মেহেরবান। তো সেটা কথা না, কথা হচ্ছে যে এই যে যখন উনি সৃষ্টি করছেন, আপনি জিজ্ঞেস করে দেখুন যে কোনো সঙ্গীত শিল্পীকে যে খুদা নে দিয়া বা ঈশ্বর নে দিয়া, কেউ বলতে পারেন না। তো এইটা নিয়ে মনোজ মিত্র একটি এই রোববার পত্রিকাতেই মনোজাগতিক বলে একটি লেখা লিখছেন, একটুখানি তার থেকে আপনাদের শোনাই। বিরক্ত করছি না তো? মানুষ যে সবসময় সব কিছু দিনের আলোর মতো বুঝতেই চায়, এটা ভাবা বোধহয় ঠিক নয়। দিনের স্বচ্ছতার চেয়ে গধূলিবেলার আবছায়া তার কম প্রিয় নয়। আকাশের চাঁদ পূর্ণ চেহারায় দেখার চেয়ে আমরা ভালোবাসি বাঁশবাগানে মাথার ওপর যে চাঁদটা ওঠে। আমাদের সাংসারিক স্বভাব এবং শিল্পচেতনার মধ্যে অস্পষ্টতা কি দুর্বোধ্যতার প্রতিও একটা আকর্ষণ আছে। সব কিছু তার কাছে জলবৎ তরলম পরিষ্কার হয়ে যাক, কোনো দর্শক বা শ্রোতা বোধহয়
সেটা চান না যে সব তার অভিজ্ঞতার সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাক। বুদ্ধি আর কল্পনার বাইরের একটা অভিনব অভিজ্ঞতার সন্ধান করতেই না সাহিত্য পাঠ, কাব্য দর্শন বা শিল্প উপভোগ করতে আসা? তা না হলে চমৎকৃত বা অভিভূত হয় না। আমরা কি খুব নিশ্চিত যে তৃপ্তিমিত্র রানী ইয়োকাস্তায় সেই ভাগ্য নিপীড়িতা রমণীর অন্তরের গোপনবাসী কান্নাহাসির সবটুকু বুঝেছিলাম বা বুঝতে চেয়েছিলাম? বা পাপ্পুন্নয় অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে দেখে চরিত্রের ওপর একপোঁচ অন্ধকার রেখে দিয়েছিলেন ওরা, ক্ষণকালের তরে দুর্গেয় করে রেখেছিলেন বলেই না আমাদের ট্রামে বাসে ঝুলতে ঝুলতে ওইসব নাটক দেখতে যাওয়া? তাহলে একটা দুর্গেয় ব্যাপার থাকে। শিল্পসৃষ্টি চরম মুহূর্তের আসলে কোনো ব্যাখ্যা হয় না, ওটা জানা নয় বলেই রহস্যটা থাকে। আপনি দেখবেন এই রহস্যটা না থাকলে না পারস্পরিক যে সম্পর্ক সেটাও দিনের আলোর মতো ফ্যাটফ্যাটে সাদা হয়ে যায়। প্রেমের সম্পর্ক ওই জন্য চলে যায়। রহস্যটা রাখতে হবে, এটাও শিল্পের একটা শর্ত। এটাও কিন্তু আমি শিখেছি এই ঘরানায় শিখতে এসে, নানান রকমভাবে পড়ে শিখে। এখন শেষ মুহূর্তে শেষ পর্যায়ে এসে গেছি। কথা হচ্ছে যে আর একটা বৈশিষ্ট্যের কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠান শোনার পরই প্রথম যে লোকে হায় হায় করে ওঠেন, ওহ কি মুখস্থ তোমাদের বাবা। অনেক বড় বড় মানুষ যারা শিল্প সাহিত্য ক্ষেত্রেও তারাও বলেন, ওহ কি মুখস্থ করতে পারেন আপনারা। এই মুখস্থ করা আমাদের এই ঘরানার একটা অঙ্গ। মুখস্থ করেই উৎপলদাকে সমস্ত কাজকর্ম আমাদের শোনাতে হয়। তার কারণ কি? মুখস্থ ছাড়া বই দেখে তো প্রদীপদা দিব্যি আবৃত্তি করেন। কেউ যদি ওরকম প্রতিভাধর হন তাহলে তো বই দেখেও করতে পারেন। তো দুটো যুক্তি আছে। একটা হচ্ছে মুখস্থটা যদি আমার থাকে কবিতাটা, তাহলে আমার ব্রেনের একটা পোর্শন, মস্তিষ্কের একটা অংশ মুখস্থর দিকে ভাবতে হয় না। ওই অনবরত শ্রীকৃষ্ণের কাপড় জোগানোর মতন দ্রৌপদীকে চলে আসতে থাকে। ফলে আমার ব্রেনের ওই পোর্শনটাকে আমি কাজে লাগাতে পারি আমার শিল্প সৃষ্টিতে। কিন্তু তার থেকেও বড় যেটা আরও ভালো কথা উৎপলদা বলেন, সেটা হচ্ছে মুখস্থ করে নিলে কবিতাটা সারাক্ষণ তোমার সঙ্গে সঙ্গে থাকে। তুমি যাচ্ছ, দোকানে যাচ্ছ, বাজারে যাচ্ছ, চান করতে যাচ্ছ, খেতে বসেছো, আর ভেতরে ওই কবিতাটা না তোমার সঙ্গে থাকছে। সেই ঠাকুর রামকৃষ্ণদেবের গল্প মনে পড়ে যে গ্রামের বউ দোকান সামলাতে হচ্ছে, তো দোকানে খদ্দেরকেও সামলাচ্ছে, আবার নবজাত বাচ্চাকে স্তনও দিচ্ছে, আবার বাইরের ভেতর থেকে ডাকলে সেখানে গিয়েও কাজ করছে, কিন্তু মন পড়ে আছে ঈশ্বরের দিকে। আর মুখস্থ করা থাকলে এই আবৃত্তির প্রতি আমাদের সব সময় আবৃত্তিটার সঙ্গে সঙ্গে চলতে থাকি, ফিরতে থাকি। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য মুখস্থ করা। আমিও আগে ভাবতাম কি এত মুখস্থ করতে হয় আর কি এত দিন ধরে শিখতে হয়। একটা লাগাবো তো বাবা এই ছোট্ট জায়গায় একটুখানি কম্পাউন্ড কি মিড কি কর্ড, তার জন্য এত দিন ধরে শিখতে হয়। তো দেখা গেল শাস্ত্রীয় সঙ্গীতের জগতে দিনে 18 ঘন্টা করে রেওয়াজ করে 12 বছর ধরে একটা রাগ শিখতে হতো। তবে নাম হতো ভৈরবী সিদ্ধ কি টড়ি সিদ্ধ কি দরবারি সিদ্ধ। তারাও রাজত্ব করে গেছেন, আমরা এত অল্পে খুশি হয়ে যাচ্ছি আর কি। যাই হোক, এবার এই ঘরানার তো এত কিছু কথা বলা হলো। এখন বৃক্ষ তোমার নাম কি না, ফলে এই পরিচয়। এই ঘরানার শেষ সব শেখার পর যেটাতে টেস্টিং হয়, যেটাতে প্রমাণ পাওয়া যায় এই ঘরানার, সেইটা হচ্ছে ধ্বনি ব্যঞ্জনা। সোমনাথদা কিছুটা বলেছেন শব্দের অর্থ অনুযায়ী ব্যঞ্জনা হয়, কিন্তু ধ্বনি ব্যঞ্জনা হচ্ছে টোটাল ওই ধরুন 2-3টে লাইন ধরে তার যে ধ্বনিটা আছে সেইটার ব্যঞ্জনা। সেটা হচ্ছে এই ঘরানার টেস্টিং ব্যাপার। তো আমি একটা কবিতার 3টে স্ট্যান্জা একটু আপনাদের আবৃত্তি করে শোনাবার চেষ্টা করি, যেখানে এই ধ্বনি ব্যঞ্জনা কাজটা করা আছে। বুদ্ধদেব বসুর কঙ্কাবতী। আপনারা জানেন বুদ্ধদেব বসুর কবিতায় একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে। একই শব্দ বারবার ব্যবহৃত হয় এবং সেটাকে বারবার বলা আবৃত্তিকারের কাছে একটা চ্যালেঞ্জ। তো একটু করি। মাঝরাতে দেখি আকাশের বুকে ছকছকে তারা, আকাশ কোমল আকাশ কালো, কোমল কালো সে আকাশের বুকে ছকছকে তারা 100 কোটি। আলোর পাখার আড়ালে তাকায় আবার লুকায় তাকায় হঠাৎ, চোখের পাতার খুব কাছে এসে মিটমিট করে তাকায় হঠাৎ, আবার লুকায় আলোর পাখার আড়াল টেনে। আমি মনে ভাবি তোমার নামের শব্দের সুর ওরাও জানে,
সেই সুরে ওরা ঘুরে ঘুরে নাচে দূরে আর কাছে বেড়ায় উড়ে ঝিকমিক। সেই সুরে ওরা কখনো তাকায় আবার লুকায়, তাকায় আবার মিটমিট। আকাশের বুকে ফুটেছে তোমার নামের শব্দ 100 কোটি। তোমার নামের শব্দ আমার মনের আকাশের তারার মতো। ফুটেছে তোমার নামের শব্দ তারার মতন 100 কোটি। কঙ্কাবতী গো, কঙ্কাবতী গো, কঙ্কাবতী তারার মতন 100 কোটি। আবার কখনো জেগে রয় রাতে একা বাঁকা চাঁদ পশ্চিমেতে। রাতের নদীতে আরো জেগে রয় বাঁকা রেখা চাঁদ জলের নিচে। পশ্চিম ভরা আকাশ ফাঁকা, তারাদের কেউ দেয় নাই দেখা। আকাশ ফাঁকা, একা জাগে চাঁদ, তাছাড়া সকল আকাশ ফাঁকা। শুধু ওই দূরে দিগন্ত রেখা যেখানে ঢলেছে গাছের নিচে, একসার মেঘ সরু এলোমেলো আঁকা বাঁকা কালো সাপের মতন গাছের সবুজে জড়ায় শরীর রয়েছে পড়ে। আঁকা বাঁকা জল, একা বাঁকা চাঁদ, বাঁকা রেখা চাঁদ জলের নিচে। আঁকা বাঁকা মেঘ, একা বাঁকা চাঁদ, আকাশ ফাঁকা। আমি চেয়ে থাকি, দেখি চোখ ভোরে। মনে হয় মোর আঁকা বাঁকা জলে মেঘের রেখায় একা বাঁকা চাঁদ চুপ চুপ করে কথা কয়ে যায়। ফাঁকা আকাশের রন্ধ্রে রন্ধ্রে ঝরে পড়ে সুর। গঙ্গা গঙ্গা গঙ্গাবতী। সাপের মতন জড়ানো মেঘের বুকে জেগে ওঠে সাপের মতন দ্রুত বিদ্যুৎ। লাল বিদ্যুৎ, দ্রুত বিদ্যুৎ তোমার নামের শব্দে জাগে। আকাশ ফাটায় লাল বিদ্যুৎ, বজ্র বাজায় কঙ্কা কঙ্কাবতী। আকাশের কোন ফাঁকা কোণ থেকে দেখা দেয় এক তাড়ানো তারা। হঠাৎ হঠাৎ খসা তারা এক, মরা তারা এক, আগুনের মুখ নিয়ে ছুটে যায়। অবাক অবাক চোখের পলকে ছুটে চলে যায়। ফুলকি ছড়ায় জ্বলে পুড়ে যায়। মুখ থুবড়িয়ে উল্টিয়ে পড়ে মাটির পরে। উবু হয়ে পড়ে ঠান্ডা শক্ত মাটির পরে। তবু তার পিছে জ্বলে চলে আসে লাল আলোকের দীর্ঘ রেখা। সাপের মতন আঁকা বাঁকা রেখা, দীর্ঘ রেখা জ্বলে চলে আসে। কেঁপে কেঁপে জলে জলে আর বলে গঙ্গা গঙ্গা কঙ্কাবতী। স্বরের নানান রকম কাজ তো এখানে করা হয়েছেই। তাছাড়া যেটা করা হয়েছে সেটা হচ্ছে জীবন থেকে নেওয়া অনুভূতি। এই যে চাঁদ নানান রকমভাবে দেখা, আমার সৌভাগ্য হয়েছে জঙ্গলে ভ্রমণ করার। আমি যেরকম জঙ্গলের নীরব নিস্তব্ধতার মধ্যে চাঁদ দেখেছি, চাঁদের জ্যোৎস্না লিটারালি ঝরে ঝরে পড়তে দেখেছি, তা ভাষায় প্রকাশ করা যায় না। গিরিশ কার্নাডের একটা ইউটিউবে একটা শুনছিলাম বক্তৃতা, তাতে উনি বলছেন যে আপনার অভিজ্ঞতা, আপনার আবেগ দিয়ে, আপনার টেকনিক দিয়ে অভিনয়, আপনি একটা জায়গা নিশ্চয়ই মানুষের মনে পৌঁছে যাওয়া যায়, অবশ্যই যায়। কিন্তু যদি সেটা আপনার জীবন সঞ্জাত অভিজ্ঞতা হয় তবে সেটা অনেক সহজ হয়। আমার এখানে এটা আমাকে নিশ্চয়ই আমাকে বলবো, মানে আমাকে সাহায্য করেছে। আর তবে ওই শেষমেশ ওই কথাটা বলি যে আমরা সত্যি সত্যি চাইছি কিনা আবৃত্তিটা ভালোভাবে করতে, নাকি নামী শিল্পী হতে চাইছি, নাম যশ চাইছি, অর্থ চাইছি। নাম যশ কেনা চায়, আমিও চাই। একটা ছোট্ট 4 লাইনের কবিতার আবৃত্তি করে আপনাদের শোনাই। কবি নরেশ গুহর। তোরা সত্যি যদি চাস, আরো সবুজ হবে ঘাস, আরো মিষ্টি হবে জল, আরো স্বাদের হবে ফল। তোরা সত্যি চাইলে পরে আকাশ বাতাস গানে ভরে। আমরা সত্যি চাইছি কিনা? কারণ ওই যে সোমনাথদা বললেন না, আবৃত্তি তো শ্রুতি মাধ্যম, এটাকে ক্রমশ দৃশ্য মাধ্যমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর দৃশ্য মাধ্যমের একটা শর্টকামিংস কি বলুন তো, সেটা হচ্ছে যে মানুষের কল্পনা করার শক্তিটা কমিয়ে দেয়। আমাদের মায়েরা যেরমভাবে ছোটোবেলায় গল্প বলতেন, সেই গল্পগুলো আমাদের মনে রেশ তৈরি করতো, আমরা ভাবতাম। আর এই দৃশ্য মাধ্যম দেখে 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 আমাদের এই কল্পনা করাগুলোও হারিয়ে যাচ্ছে।
ফলে কল্পনা না করতে পারলে, আপনি তো স্বপ্ন না দেখতে পারলে আপনি শিল্প সৃষ্টি হবে কি করে? আপনি বুদ্ধদেব দাশগুপ্তর ছবিতে একটা জানালা বলে একটা ছবি দেখেছিলাম, কিছুই নেই ছবিটাতে, শেষ দৃশ্যে জানালার তলার থেকে একটা সমুদ্র হয়ে গেল। তো বুদ্ধদেব দাশগুপ্তর কবিতা যখন আবৃত্তি করব, এই স্বপ্নের ব্যাপারটা তো মনে রাখতেই হবে। যাই হোক, শেষ করি যে এই যে আমরা চাইছি নাম যশ, তো সেইটা নিয়ে সমৃদ্ধি, আরও বড় কথা বললে সমৃদ্ধি, সেটা নিয়ে একটা কবিতা আছে, একটা হিন্দি কবিতা। এটা লিখেছেন পণ্ডিত হরিবংশ রায় বচ্চন। তার পরিচয় আপনাদের আলাদা করে নিশ্চয়ই দেওয়ার দরকার হবে না, একটু চেষ্টা করি। হিন্দি কবিতা, তার মধ্যে উর্দু শব্দ আছে। रब ने नवाजा हमें जिंदगी देकर, রব নে নওয়াজা হামে জিন্দগি দেখার, মানে ঈশ্বর আমাদের একটা গোটা জীবন দিয়ে সমৃদ্ধ করেছেন, কিন্তু আমরা তাও সমৃদ্ধি খুঁজে যাচ্ছি। খুঁজতে খুঁজতে সারা জীবন কেটে গেল, তখন বলছি জীবন এত ছোট কেনে। রব নে নওয়াজা হামে জিন্দগি দেकर और हम शोहरत मांगते रह गए, जिंदगी गुजारती शोहरत के पीछे, फिर जीने की मोहलत मांगते रह गए। ये कफन, ये जनाजे, ये कब्र सिर्फ बातें हैं मेरा दोस्त, वरना मर तो इंसान उस दिन जाता है जब याद करने वाला कोई नहीं रहता। ये समंदर भी तेरी तरह खुदगर्ज निकला, जिंदा थे तो तैरने ना दिया और मर गए तो डूबने ना दिया। क्या बात करे इस दुनिया की, क्या बात करे इस दुनिया की। हर शख्स के अपने अफसाने हैं, प्रत्येक मनुष्य নিজস্ব গল্প আছে, আলাদা আলাদা গল্প। हर शख्स के अपने अफसाने हैं, जो सामने है उसे लोग बुरा कहते हैं, जिसको देखा नहीं उसे सब खुदा कहते हैं। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে যে শুনেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম।